বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হাবের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে অংশীদারি ব্যবসায় অধ্যায় 2 পর্ব 4 নিয়ে আলোচনা করব। আজকের এই পর্বটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ যারা এইচএসসি পরীক্ষায় বসতে যাচ্ছ এবং যারা নতুন আছো উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি। এই গুরুত্বপূর্ণ ক্লাসটি শেষ পর্যন্ত আমার সাথে থেকে তোমাকে দেখার জন্য অনুরোধ করা হলো। তুমি যদি এখানে কোনো গ্যাপ থেকে তোমার আগে, তুমি অবশ্যই আজকে আমার সাথে থেকে পূর্ণাঙ্গ অঙ্কটি শিখতে পারবে। অর্থাৎ আমি যে অঙ্কটি করতে যাচ্ছি সে অঙ্কটি একটু পরে বলবো। তার আগে একটু বলি তোমাদেরকে, আমি দুটো কোশ্চেন রাখি, তোমরা একটু কমেন্টে আমাকে উত্তরটা জানাও। দেখো এখানে বলছে টুইস্ট প্রশ্ন রাখছি, যেটি এই ক্লাসটির শেষে আমি তোমাদের সাথে উত্তর শেয়ার করব। তোমরা দেখো একটু পারো কিনা। যে মনে করো ABC 3 জন মিলে পার্টনারশিপ শুরু করলো, যদি ব্যবসায় লস হয় তবে কে বেশি দায়ী হবে? সবাই সমান দায় নেবে নাকি কেউ বেশি দায় নেবে? এটা একটা কোশ্চেন থাকলো। আর 2 নম্বর টুইস্ট থাকলো, একটি অংশীদারি ব্যবসায় যদি কোনো অংশীদার ঋণ নিয়ে দায় পরিশোধ করতে না পারে তবে বাকি অংশীদাররা কি বাধ্য হবে সেই ঋণ পরিশোধ করতে? হ্যাঁ নাকি না? তো তোমরা যারা পারো, এই অধ্যায়টি পড়েছো তারা পারবা, ঠিক আছে। যারা পড়ো নাই তারাও একটু চেষ্টা করে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। তো আমরা খুব বেশি দেরি করব না, অঙ্কে চলে যাব। তোমাদের কাছে দুটি কোশ্চেন রাখা হলো, তোমরা কমেন্টে উত্তর জানাতে থাকো। আর এর মধ্যে আমি অঙ্ক শুরু করব। দেখো বন্ধুরা, এবার আমি বলবো যে কি অঙ্কটি আমি করাতে যাচ্ছি। অর্থাৎ আজকে অংশীদারি ব্যবসায়ের যৌথ নিশ্চয়তার অঙ্ক আমরা করতে যাচ্ছি। অর্থাৎ এই মর্মে যৌথ নিশ্চয়তার অঙ্ক করতে যাচ্ছি। সেটা কেমন আমি তোমাদেরকে একটু বলি। মনে করো আমি আর তুমি একটি ব্যবসায় অর্থ বিনিয়োগ করলাম, এখন এই ব্যবসাটাতে লস হলো, তাহলে লস কি তুমি একা বহন করবা নাকি আমিও বহন করব? অর্থাৎ এটার একটা লিখিত চুক্তি থাকতে হবে, তাই না? যে লস কি উভয়ে আমরা সমানভাবে বন্টন হবে লস, নাকি একজনে সম্পূর্ণ লসটাই বহন করবে? অর্থাৎ একজন আরেকজনকে যে মর্মে নিশ্চয়তা দিয়ে থাকে সেটি হচ্ছে যৌথ নিশ্চয়তার বিষয়। অর্থাৎ একজন অংশীদার আরেকজন অংশীদারকে এভাবে নিশ্চয়তা প্রদান করে থাকে যে যদি এই ব্যবসায় লস হয় তাহলে উভয়ে আমরা মিলেমিশে এই লসটা বহন করব। যেমনি লাভ হলে আমরা সবাই মুনাফা অনুপাতে বন্টন করে নেই, তেমনি যদি ক্ষতি হয় তাহলে আমরা কি করব? সেই একজনের ক্ষতিটাকে আমরা উভয়ে মিলে পূরণ করে দেওয়ার চেষ্টা করব। মনে করো 3 জন পার্টনারশিপে অর্থাৎ একজন অংশীদার সে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছে। এখন এই ঋণ সে পরিশোধ করতে পারতেছে না, এখন এর দায়ভারটা কে নেবে? অর্থাৎ আমি বোঝাইতে চাচ্ছি যে এই দায়ভারটা অংশীদারি লিখিত চুক্তিপত্রে উল্লেখ থাকবে যে যদি কোনো অংশীদার ঋণ নেয় তাহলে ওই অংশীদারের ঋণ কি ওই অংশীদারই পরিশোধ করবে নাকি উভয়ে মিলে পরিশোধ করবে? তো এই বিষয়টাই হচ্ছে যৌথ মর্মে নিশ্চয়তার অংশীদারি ব্যবসায়। তো চলো আমি আজকের একটি অঙ্ক সাজিয়েছি তোমাদের জন্য, ময়মনসিংহ বোর্ড 2022। এত সময় যা বললাম এটা বেসিক দেওয়ার চেষ্টা করলাম। দেখো ময়মনসিংহ বোর্ড 2022-এ বলছে দুলাল, বেলাল, হেলাল পালকি এন্টারপ্রাইজের 3 জন অংশীদার, তারা ব্যবসায়ের লাভ লোকসান যথাক্রমে
3:2:1 অনুপাতে বন্টন করে নেয়। 2021 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল দুলাল 2 লক্ষ টাকা, বেলাল 1,50,000 টাকা। দেখো দুলালের 2 লক্ষ টাকা, বেলালের 1,50,000 টাকা, আর হেলালের ছিল 1 লক্ষ টাকা। এটা হচ্ছে মূলধন নিয়ে এসেছিল। এবার বলছে দুলাল আর হেলাল এরা সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য বার্ষিক যথাক্রমে 2,000 টাকা আর 20,000 টাকা এবং 25,000 টাকা বেতন পাবে। এটা কিন্তু বার্ষিক দেওয়া আছে, মাসিক দেওয়া নেই। মানে বছরের তারা যথাক্রমে 20,000 আর 25,000 টাকা করে পাবে। দেখো তাহলে আমরা কি পাইলাম এখানে? বেতন পাবে, বেতন। এই বেতনটা কত? 20,000 আর 25,000। ওকে। মূলধন আর উত্তোলনের উপর 10% সুদ ধার্য করতে হবে। অংশীদারগণ সারা বছর ধরে প্রত্যেক মাসের শেষ তারিখে, এটা একটু কোড করো, প্রত্যেক মাসের শেষ তারিখে কি করবে? উত্তোলন করবে। কত টাকা? যথাক্রমে বলা আছে 3 জন অংশীদার 2,000, 1,500 টাকা আর 1,000 টাকা। দেখো আজকে যে অঙ্কটি করাচ্ছি সেই অঙ্কটির মূল যে বিষয়টা সেটা হচ্ছে মিস্টার দুলাল এবং হেলাল, এই দুলাল আর হেলাল এই বেলালকে নিশ্চয়তা দিচ্ছে যে মূলধনের সুদ অন্যান্য সুবিধা ছাড়াও মুনাফার অংশ বাবদ বছরে কমপক্ষে এই বেলাল 30,000 টাকা পাবে। অর্থাৎ সে যদি 30,000 টাকার কম লাভ হয়, মুনাফা হয় বা পায়, তাহলে এই দুলাল আর হেলাল এই বেলালকে টাকাটি পরিশোধ করবে। আমি আবারও বলেছে এই দুলাল আর হেলাল বেলালের যদি 30,000 টাকার কম হয়, 30,000 টাকার কি হয়? কম হয়। কার কম হয়? এই বেলালের কম হয়। বেলালের 30,000 টাকা যদি কম হয় তাহলে কে দিবে? দুলাল আর হেলাল দিবে। তার মানে কি মনে করো যে কি বেলালের হয়েছে 20,000 টাকা, তাহলে এই দুলাল আর হেলাল মিলে তাকে বাকি আর 10,000 টাকা দিবে। এখন কথা হচ্ছে কিভাবে দিবে। দেখো এখানে 3:2:1 ছিল, অর্থাৎ এর ছিল 3, এর ছিল 1। তো এই 10,000 টাকা তোমাকে করতে হবে কি? এই 10,000 টাকা দেখো অনুপাতের যোগফল করলে কত হয়? 4 হয়। তো একজন দিবে 4/3 আর একজন দিবে 4/1 ভাগ, তাই না? অর্থাৎ একজন দিবে 7,500 টাকা আর একজন দিবে 2,500 টাকা। বন্ধু আমি নিশ্চয়ই তোমাদেরকে বোঝাতে পারছি। সেটা কি? দেখো আমি বুঝাইছি যে বেলালের 20,000 টাকা হয়েছে, কিন্তু এখানে বলেছিল কমপক্ষে সে 30,000 টাকা পাবে। তাহলে দিবে কে? এই দুলাল দিবে আর হেলাল দিবে। এখন দুলালের অনুপাত কত? 3 আর হেলালের অনুপাত কত? 1। তাহলে 3 আর 1 কত? 4। তো একজন 4/3 ভাগ, একজন 4/1 ভাগ। তো কত টাকা দিবে? কম পড়েছে কত টাকা? এই 10,000 টাকা কম পড়েছে, তাই না? 10,000 টাকা কম পড়েছে। এই 10,000 টাকা 4/3 ভাগ, 4/1 ভাগ, অর্থাৎ এই দুলাল দিবে 7,500 টাকা আর হেলাল দিবে 2,500 টাকা। তো তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আসলে যদি নিশ্চয়তা দেয় তা কে কীভাবে দিবে। তো আমরা অঙ্কটিতে এখন চলে যাব, পূর্ণাঙ্গ অঙ্কটি করাবো। পূর্ণাঙ্গ অঙ্কটি দেখো প্রথমে কি বলছে? অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করো। তো তুমি প্রথমে লেখো ক নাম্বার রিকোয়ারমেন্ট। দেখো প্রথমে ক নাম্বার রিকোয়ারমেন্টে লেখো অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয়। তো লেখো অংশীদারদের উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয়। তো বন্ধু এখানে একটি তোমাকে ছক কাটতে হবে। দেখো নিয়ম অনুযায়ী ছক কাটতে হবে। সেটা কিভাবে কাটতে হবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি। তুমি এভাবে কাটবা ছকটা।
দেখো এই ঘরটাতে লিখতে হবে বিবরণ, এই ঘরে লিখতে হবে বিস্তারিত টাকা, এই ঘরে লেখো পরিমাণ টাকা। আচ্ছা, অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করো। তো উত্তোলন আমরা লিখব কি কি, দেখো 2000 টাকা উত্তোলন করেছিল, 1500 টাকা উত্তোলন করেছিল, আর 1000 টাকা উত্তোলন করেছিল। তো আমরা কি লিখব, দুলালের উত্তোলনের সুদ, দুলালের উত্তোলনের সুদ কত টাকা একটু খেয়াল করো তোমরা, 2000 টাকা, তাই না? তো আমি লিখব 2000। আচ্ছা, পার্সেন্টেজ কত বন্ধু, তুমি দেখো উত্তোলনের উপর 10% সুদ ধার্য করতে বলছিল, তো তুমি 10% লেখো। এরপরে কত, দেখো মাসের শেষে হলে, আজকে আবার একটু নোট করে নাও, নোট প্রতি মাসের শেষে উত্তোলন করলে নির্দিষ্ট অ্যামাউন্ট গুণ পার্সেন্টেজ গুণ 5.5। আমি আবারও বলি, এখানে টাকা, এখানে হার, আর এখানে প্রতি মাসের শেষে হলে 5.5। বন্ধু একটু নোট করে নাও, যারা আজকে আবার নতুন শুরু করতেছে তাদের জন্য বলছি, প্রতি মাসের শেষে যদি উত্তোলন করে তাহলে সূত্রটা এই টাকা গুণ হার গুণ 5.5, ঠিক আছে? তো আমরা লিখবো এখানে 5.5। আচ্ছা, একটু পরে আমরা লিখব কত টাকা হয়। এরপরে লেখো বেলালের উত্তোলনের সুদ। তুমি বন্ধু এখানে কিন্তু সম্পূর্ণটা লিখবে, এভাবে দাগ দিবে না। উত্তোলনের সুদ কত টাকা বলো তো, 1500 গুণ 10% গুণ 5.5। দেখো এইখানে আরো একটা জিনিস, এইখানে একটু দেখো, এভাবে এইটা এইভাবে দিয়ে এই 5.5 দিবা, তাহলে আরো বেশি ভালো হবে, ঠিক আছে? আরো বেশি ভালো হবে। কেউ যদি সেকেন্ড ব্র্যাকেট দিতে চাও দিতে পারো। এরপরে কি আছে, হেলালের উত্তোলনের সুদ 1000 গুণ 10% গুণ 5.5। বন্ধু একটু করে দেখো ক্যালকুলেটারে কত টাকা হয়। প্রথমটা দেখো 1100 টাকা হয়। এরপরে কি আছে, দ্বিতীয়টা দেখো 825 টাকা হয়। আর তৃতীয়টা কত হয়, একটু ক্যালকুলেটারে চেপে দেখো 550 টাকা হয়। 550। তো আমি যদি এখানে যোগ নামাই, 5 5 আর 2 7, 8 আর 1 9, আর 5 14, 4 হাতে 1, 1 আর 1 2। তুমি এখানে লেখো অংশীদারদের উত্তোলনের সুদ, অংশীদারদের উত্তোলনের সুদের পরিমাণ, এই কথাটা লেখো, সুদের পরিমাণ। এখানে একটু ক্লোজ করো। দেখো বন্ধু একটু খেয়াল করে দেখো, অংশীদারদের উত্তোলন সুদের পরিমাণ আমি কিভাবে বের করলাম। দুলালের উত্তোলনের সুদ লিখে নিলাম, 2000 টাকা ছিল, সে প্রতি মাসে করেছে শেষে 2000 গুণ 10% গুণ 5% গুণ 5.5। এরপর বেলালের উত্তোলনের সুদ 1500 গুণ 10% গুণ 5.5। এরপর কি আছে দেখো, 1000 গুণ 10% গুণ 5.5, সবগুলো মিলে 2475 টাকা হয়েছে। 2400 কত টাকা হয়েছে, 75 টাকা হয়েছে। তো এইটা ছিল তোমার এই ক নাম্বার রিকোয়ারমেন্টের উত্তর। এখন আমি তোমাদেরকে যেটা করাবো সেটাই এই আজকের অঙ্কের জেস্ট, অর্থাৎ তুমি খেয়াল করে দেখো, এখানে বলছে অংশীদারদের মুনাফার পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, মুনাফার পরিমাণ তো নির্ণয় করবো, কিন্তু কি লাভ লোকসান আবন্টন হিসাব করতে বলেছে আমাকে? লাভ লোকসান আবন্টন হিসাব কি করতে বলেছে? দেখো, লাভ লোকসান আবন্টন হিসাব করতে বলে নাই। তুমি একটু খেয়াল করে দেখো, তোমার লাভ লোকসান আবন্টন হিসাব করতে এখানে বলে নাই, কিন্তু কি বলা আছে দেখো, এই লাইনটা একটু পড়ো।
2021 সালের 31শে ডিসেম্বর তারিখে ব্যবসায়ের বন্টনযোগ্য মুনাফার পরিমাণ ছিল 60,000 টাকা। দেখো ওরা উত্তরটা ওখানে দিয়ে দিছে, মানে কি মুনাফার অংশটা দিয়ে দিছে। এটা শুধু আমাদের ভাগ করে দেখাতে হবে, এটা শুধু আমাদেরকে কি করতে হবে, ভাগ করে দেখাতে হবে। দেখো 2021 সালের 31শে ডিসেম্বর তারিখে ব্যবসায় বন্টনযোগ্য মুনাফার পরিমাণ কত, তাহলে 60,000 টাকা। তো 60,000 টাকাকে আমরা একটু ভাগ করে দেখিয়ে দেব। তুমি লেখো অংশীদারদের মুনাফার পরিমাণ নির্ণয়। খ নাম্বার রিকোয়ারমেন্ট লেখো অংশীদারদের মুনাফার পরিমাণ নির্ণয়। একটা জিনিস কি, তোমাকে সময়ের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে যে কত সময় তুমি ব্যয় করতেছো। একটা অঙ্কের জন্য সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট সময় তুমি পাবা। তো এখন আমরা বুঝতেছি, যার কারণে একটু সময় হয়তো বেশি লাগতে পারে, ঠিক আছে। তো দেখো অংশীদারদের মুনাফার পরিমাণ নির্ণয়, এটা আমি লিখলাম। এবার যে লিখবো বন্টনযোগ্য মুনাফা, বন্টনযোগ্য মুনাফার পরিমাণ 60,000 টাকা। আচ্ছা, এরপরে কি লিখবো বলতো, যে বন্টনযোগ্য কত আছে, অনুপাত, তাই না। এরপর লিখবো 3:2, এবার লিখবো বন্টনযোগ্য অনুপাত। বন্টনযোগ্য না লিখে তুমি একটা লেখো এত টাকা, এত টাকা, 3:2:1 অনুপাতে বন্টিত হবে, 3:2:1 অনুপাতে বন্টিত হবে। তখন তুমি লেখো বেলাল পাবে, তুমি লেখো প্রথমে দুলাল লেখো, দুলাল পাবে, এরপরে বেলাল পাবে, এরপরে কি লেখো, হেলাল পাবে। আচ্ছা, কিভাবে পাবে 60,000 টাকা? দেখো এখানে দেখাই দাও তুমি, 60,000 গুণ, একটু আগে আমি দেখো তোমাদেরকে শিখাইছিলাম, সেটাকে 3 + 2 + 1 মানে কত হয়, 6। তো একজনে পাবে কত, 6/3 একজনে পাবে কত, 6/2 একজনে কত পাবে, 6/1 তো 60,000 টাকা এভাবেই দেখাতে হবে, গুণ 3/6, 60,000 গুণ 2/6, এই 60,000 গুণ 1/6। তো প্রত্যেকে কে কত পাচ্ছে একটু দেখো খেয়াল করে, 6 × 10 = 60, 6 × 10 = 60, তুমি যদি কাটাকাটি করো এভাবে, তা 3 × 10 = 30,000 টাকা, 20,000 টাকা, আর এখানে 10,000 টাকা। তাহলে কত কত হচ্ছে, 30,000, 20,000 আর 10,000 টাকা। তোমাকে আর একটা লাইনে যেতে হবে। দেখো আমি যেটা তোমাকে আজকে শিখাইতে যাচ্ছি সেটা হচ্ছে মিস্টার দুলাল এবং হেলাল যৌথভাবে বেলালকে এই মর্মে নিশ্চয়তা দিয়েছে যে, কি নিশ্চয়তা দিয়েছিল, কমপক্ষে তার মুনাফার পরিমাণ কত টাকা হবে, 30,000 টাকা পাবে। কে পাবে, এই বেলাল পাবে। এখন বেলালের দেখো তো 20,000 টাকা হয়েছে না, তাহলে বেলালের ঘাটতি কত টাকা, বেলালের ঘাটতি কত টাকা, তুমি মনে মনে একটু দেখো, যে তার হওয়ার কথা 30,000, অর্থাৎ হওয়ার কথা কত, বেলালের ঘাটতি হওয়ার কথা, অর্থাৎ মুনাফা হওয়ার কথা 30,000, হয়েছে কত, 20,000। তাহলে 20,000 যদি তুমি বাদ দাও এখান থেকে, তাহলে কত টাকা হয়, 10,000 টাকা। আমি প্রথমেই তোমাদেরকে বুঝিয়েছিলাম যে ঘাটতিটা কিভাবে দেওয়া হবে। তো এই লাইনটাই আমরা লিখবো, এই লাইনটাই, যে মিস্টার দুলাল এবং হেলাল, এই লাইনটা লেখো এখানে, মিস্টার দুলাল এবং হেলাল যৌথভাবে বেলালকে কমপক্ষে 30,000 টাকা
30,000 টাকা মুনাফা প্রদানের নিশ্চয়তা দেওয়ায় তার ঘাটতি 30,000 বিয়োগ 20,000 সমান 10,000 টাকা। 10,000 টাকা মিস্টার দুলাল ও হেলালের অনুপাত অর্থাৎ 3:1 অনুপাতে মেটাবে। কি মেটাবে বন্ধু? ঘাটতি। নিশ্চয়তার ঘাটতি মিস্টার দুলাল আর হেলালের অনুপাত অর্থাৎ 3:1 অনুপাতে মেটাবে। সেটা কেমন? তখন ঘাটতি হিসাবে দুলাল প্রদান করবে 10,000 গুণ 3/4 7,500 টাকা এবং হেলাল 10,000 গুণ 1/4 2,500 টাকা। 2,500 টাকা। এইবার লেখো অর্থাৎ বন্ধু এইটা একটু ক্লিয়ার করে লিখে নাও নিজের মতো করে। আমি আবার একটু বলি, বন্টনযোগ্য মুনাফা তো ভাগ করে দিলাম, দেওয়ার পরে যে কথাটা এইখানে লেখা ছিল এটা আমার নিজের ভাষায় লিখলাম। লেখার পরে যে ঘাটতি কে কত মিটাবে, অর্থাৎ দেখো দুলাল এত টাকা দিবে আর হেলাল এত টাকা দিবে, তখন অংশীদারদের মুনাফার পরিমাণ কত হবে? তখন এই লাইনটা এবার আমি কেটে দিলাম। দেখো এখন কি হবে? অতএব এখানে লিখব কি? অতএব অংশীদারদের মুনাফার পরিমাণ হবে দুলালের হয়েছিল কত টাকা বলো তো? 20,000 টাকা হয়েছিল না? 20,000 থেকে 7,500 বাদ। আর হেলালের কত টাকা হবে বলো তো? হেলালের হয়েছিল কত? সরি, এখানে 30,000 টাকা হয়েছিল দুলালের। হেলালের হয়েছিল কত? 20,000 টাকা। তো এর হবে 10,000 টাকা। আচ্ছা, আর কত? হেলালের কত? হেলালের এখানে কত টাকা হয়েছিল বলো তো? 10,000 টাকা হয়েছিল। এর থেকে বাদ দেবে 2,500 টাকা। তো তুমি দেখো এখানে 22,500, এখানে 30,000, এখানে 7,500। দেখো তো সব মিলিয়ে তোমার এই 60,000 টাকা হয়েছে কিনা বন্ধু? দেখো 30 আর 20 52,500 আর 7,500 60,000 টাকাই হয়, তাই না? তো তোমার অতএব অংশীদারদের মুনাফার পরিমাণ হবে এই টাকাটা। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো যে যৌথ মর্মের নিশ্চয়তা হলে অঙ্কটি কীভাবে করতে হয়। তো এর পরের অঙ্কটিতে আমি চলে আসবো, সেটা হচ্ছে কি? অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। এই অঙ্কটি দেখো, এরপরে আসতেছে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। এটা হচ্ছে গ নাম্বার রিকোয়ারমেন্ট। তো গ নাম্বার রিকোয়ারমেন্টে আমরা লিখব, এটা কোন মাস একটু খেয়াল করো? 1 জানুয়ারি 2021 জানু 1। দেখো ব্যালেন্স বিডি কত টাকা একটু দেখে লেখো, দ্রুত লেখো। 2 লক্ষ টাকা। এরপরে কত আছে? 1 লক্ষ টাকা, 1,50,000। এরপরে আছে 1 লক্ষ টাকা। এই পাশে লেখো
21 ডিসেম্বর 31 লেখো উত্তোলন। বন্ধু উত্তোলন কে কত করছিল দেখো, এখানে 2000 করে হলে 24,000 টাকা হয় একজনের, 1500 করে হলে হয় 18,000 টাকা, 1000 করে হলে হয় 12,000 টাকা। এখানে লেখো লাভ লোকসান আবন্টন হিসাব, লাভ লোকসান আবন্টন হিসাব। এর আন্ডারে লেখো ডিসেম্বর 31 কি কি লিখবা? মূলধনের সুদ, মূলধনের সুদ। এখানে লেখো বেতন, আর এখানে লেখো মুনাফার অংশ। এখানে লেখো ডিসেম্বর 31, এখানে লেখো লাভ লোকসান আবন্টন হিসাব। এখানে লেখো উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ। ওকে ফাইন। এরপরে তুমি দেখো, এটা কিন্তু আমরা গ নাম্বার রিকোয়ারমেন্ট করতেছি, কিন্তু গ নাম্বার রিকোয়ারমেন্ট, ঠিক আছে? পালকি এন্টারপ্রাইজের, পালকি এন্টারপ্রাইজের অংশীদারগণের মূলধন হিসাব। আসো মূলধনের সুদ কত টাকা এখন তুমি খেয়াল করো। 10% ধরতে বলছিল, 10% ধরলে প্রথমটা হয় 20,000 টাকা, প্রথমটা কত টাকা হয়? 20,000 টাকা। দ্বিতীয়টা কত টাকা হয়? 15,000 টাকা। তৃতীয়টা কত টাকা হয়? 10,000 টাকা। আচ্ছা, কে কে সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য বেতন পাইছিল খেয়াল করো। এখানে কোথায় গেল বেতনটা? বেতন বেতন বেতন, এই যে বেতন। দেখো দুলাল আর হেলাল, তো দুলাল 20,000 আর হেলাল 25,000। দুলাল 20,000 আর হেলাল 25,000। সরি, একটু উপরে উঠাই লেখো। দুলাল 20,000 আর হেলাল 25,000। মুনাফার অংশ দেখো এখানে লেখা আছে 22,500, 30,000 আর এখানে 7,500। আচ্ছা, উত্তোলনের সুদটা দেখো তোমাদের মনে আছে কিনা? 1,100 টাকা ছিল প্রথমটা, 825 টাকা ছিল, আর 550 টাকা ছিল। দেখো এইখানে এই এন্ট্রিগুলোই আছে, আর কিন্তু কিছু নেওয়া যাচ্ছে না, আর কিছু নাই, এখানে আসে না এই মূলধন হিসেবে, আর কিছু আসে না। তো আমরা এখন ব্যালেন্স সিডিবিডি করব। কিভাবে করব খেয়াল করো। তো এইখানে তুমি একটু যোগ নামায় দেখো কত হয়। 1,10,000, 25, 35, 42,500। 1 লক্ষ কত? 42,500। 1,42,500। 1,42,500। তুমি এই টাকাটা এইখানে বসাও, 1,42,500, 1,42,500। তো এইটা থেকে এটা বাদ দাও, দিলে কত হয়? 1,29,000, 1,29,400, সরি 950, 950, 1,29,950। এরপর দেখো এটা করো, 1,80,000 আর 10, 90, 1,95,000 টাকা। দেখো তো 1,95,000 টাকা তোমাদের হয় কিনা? 1,95,000 টাকা। তো এইটা থেকে এইটা বাদ দাও, 1,95,000 টাকা লেখো। ক্যালকুলেটারে একটু করো বন্ধু, আমার সাথে হয় কিনা একটু মিলিয়ে দেখো। 1,76,175, 1,76,175, 1,76,175। এরপরে এইটা একটু যোগ নামাও, এটা যোগ নামালে কত হয় দেখো? 2,62,500, 2,62,500। তো তুমি এই 2,62,500 এইটা বাদ দাও, আর এইগুলো সব কি লিখতে হবে বলো তো বন্ধু? ব্যালেন্স সিডি। কোন তারিখ লিখবা? ডিসেম্বর 31। তাহলে ওই কত হয়েছে? 2,62,500। এটা তোমার বাদ দিলে কত হয়? 2,37,400, 2,37,400।
আবারও বলি 2,37,400, 2,37,400 টাকা। দেখো এটা যেহেতু 2021 সালের ডিসেম্বর 31, সেহেতু পরের বছর চলে যাবে পরের মাসের 1ম তারিখে, তাই না? তো তুমি এখানে লেখো 2022 জানু 1 ব্যালেন্স বিডি। বন্ধু কীভাবে শিখাইছিলাম, যারা একেবারে নতুন, এই যে টাকাটা এপাশে বেশি হয়েছে, এর থেকে এই টাকাগুলো আমি কি করেছি, দেখো এই দুটি টাকা বাদ দিয়েছি। এই টাকা থেকে এই টাকা এখানে এনে বসাইছি, এখান থেকে এই দুটো বাদ দিয়েছি, দিলে এই টাকাটা হয়। এটাও তাই, এই টাকা থেকে এই দুইটা বাদ দিয়েছি, দিলে এই টাকা হয়। এইখান থেকে এই দুটো টাকা বাদ দিয়েছি, দিলে এই টাকাটা হয়। আর এই টাকাটাকে লিখতে হয় ব্যালেন্স সিডি, যে টাকাটা ঘাটতি। আর এই ঘাটতিটা যেটা হয়েছে সেটা পরের বছরের বিডি হিসেবে নিয়ে যেতে হবে। দেখো 2022 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি। তুমি এই অ্যামাউন্টগুলো লিখে দিবা এখানে। কীভাবে লিখবা, 2,37,400, 1,76,175, আর এখানে লিখবা কত, 1,29,950। তো তুমি সব শেষে দেখো এইভাবে ক্লোজ করবা, এইভাবে ক্লোজ করবা কিন্তু, ঠিক আছে? অবশ্যই ক্লোজ করবা। দেখো অবশ্যই তুমি ক্লোজ করে দিবা। এই পূর্ণাঙ্গ তোমার অঙ্কটি হয়ে গেল, পূর্ণাঙ্গ অঙ্কটি হয়ে গেল, ঠিক আছে? পূর্ণাঙ্গ অঙ্কটি হয়ে গেল। দেখো একটা কথা আছে, সেটি কি, যে অ্যাট দ্য ফার্স্ট সাইট, অর্থাৎ তোমার প্রথম দর্শন যদি ভালো লেগে যায় কোনো টিচারের তোমার খাতাটি দেখে, তাহলে কিন্তু সে ভালো নম্বর অবশ্যই অর্জন করতে পারবে। এই জন্য তোমার কি করতে হবে, খাতাটি সুন্দর করে সাজাতে হবে, সুন্দর করে, অর্থাৎ তুমি যে দাগগুলো টানবা, যে লেখাটা লিখবা, সেটা খুবই সুন্দর হতে হবে। তো বন্ধুরা, আমি পূর্ণাঙ্গ একটি অঙ্ক তোমাদের সাথে আলোচনা করলাম। এই অঙ্কটিতে ছিল উত্তোলনের সুদ, অংশীদারদের মুনাফার পরিমাণ, অর্থাৎ নিশ্চয়তা যদি থাকে তাহলে কিভাবে নির্ণয় করব তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। সাথে এই অঙ্কটি শেষ করার জন্য আমি অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করে দেখালাম। তো তারপরেও যারা বুঝতে পারোনি তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেও। আর আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও, তাহলে পরবর্তী ভিডিওটির আপডেট তুমি সহজে পেয়ে যাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।